এইচএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে স্বাগতম। আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে যা যা বলে দিব, আগামীকাল তোমরা সেই পরীক্ষার কেন্দ্রে দেখবা হুবহু তাই আসছে। আশা করি আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাও, এবং আমি নিজেও চেষ্টা করি বিগত 10 থেকে 15 বছর প্রশ্ন একত্রে নিয়ে বসি যেন তোমরা কোনোভাবে কমন মিস না হয়। আজকে সেই অনুসারে ইংরেজি দ্বিতীয় পত্র, যেখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্বল, বিশেষ করে এইচএসসি স্টুডেন্টরা, যেখানে এসএসসি 2025 বিপুল পরিমাণ ফেল করছে এই সাবজেক্টটিতে, তাই আমি সর্বোচ্চ পরিমাণ অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের সর্বোচ্চ সুপার একটি সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই সাজেশনগুলো যদি পড়ো তাহলে কোনোভাবেই তোমার পরীক্ষার কেন্দ্রে খারাপ রেজাল্ট হওয়ার কোনো চান্স নেই। তো চলো আমরা দেখি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের জন্য কী কী পড়তে হবে, কী কী টেকনিকগুলো ফলো করলে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুমি অর্জন করতে পারবা। তো এইটা অ্যাকচুয়ালি এইচএসসি 2026-এর যে সকল শিক্ষার্থী রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, যাদের মনে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে একটা ভয় রয়েছে, কারণ এটা একটা গ্রামার পার্ট, এবং আমরা সবাই জানি যে গ্রামার পার্টে বর্তমান শিক্ষার্থীরা কিন্তু একেবারেই দুর্বল। এখন কথা হলো এই গ্রামার পার্টে তুমি সর্বোচ্চ ভালো কিভাবে করতে পারবা এবং সর্বোচ্চ পরিমাণ কমন কিভাবে পাবা। সেক্ষেত্রে আমরা সাজেশনের শুরুতেই যদি বলি, আমাদের সাজেশনটা কিন্তু একটা সুপার টেকনিক, অর্থাৎ আমরা কিছু গোপন টেকনিকগুলো রাখি আমাদের প্রত্যেকটা ভিডিওতে। আমরা কিছু গোপন টেকনিক তোমাদের শিখিয়ে দিই, যা পরীক্ষার কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হয়। ঠিক আছে, তো আমাদের কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের এবং ফার্স্ট পত্রের উপর যে ভিডিওগুলো ছিল প্রায় মিলিয়ন পার করে দিয়েছো তোমরা, তো ধন্যবাদ তোমাদের সেই জন্য। তো চলো আমরা আমাদের সাজেশন শুরু করি। আমি সর্বপ্রথম সাজেশনটা শুরু করছি হলো রিটেন অংশ দিয়ে, অর্থাৎ রিটেন পার্ট দিয়ে। কেননা বর্তমান আমাদের যেই সকল শিক্ষার্থীগণ রয়েছে, অর্থাৎ এইচএসসি 2026-এর সকল শিক্ষার্থীরা, তোমরা গ্রামাটিক্যালে একেবারেই দুর্বল। অর্থাৎ কোনো ছাত্র যদি পাস মার্ক করতে হয় তাহলে তাদেরকে সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট দিতে হবে হলো রিটেন পার্টে। অর্থাৎ এই রাইটিং পার্টে যদি তুমি গুরুত্ব দাও এবং এখানে যদি মার্ক তুলতে পারো, এবং আমি কিছু গোপন টেকনিক শিখিয়ে দিব যার মাধ্যমে অন্তত 60টা মার্ক তুমি অর্জন করতে পারবা। বাকি যারা ভালো পারো তাদের জন্য থাকছে সুপার সাজেশন। তো চলো আমরা এই জায়গায় এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম তোমাদের 10 নম্বর প্রশ্নে আসে ফর্মাল লেটার অথবা ইমেল রাইটিং। ইমেল রাইটিং তোমাদের ক্ষেত্রে কমই আসে, সেক্ষেত্রে ফর্মাল লেটার আসার চান্স সবচেয়ে বেশি। এখানে সর্বপ্রথম করতে হবে ফর সেটিং আপে ক্যান্টেড লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হলো ডিবেটিং ক্লাব, হোস্টেল। এই যে টাইপটা আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা একটা টাইপের মাধ্যমে লেখা সম্ভব, এবং সেটা আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই আমি ভিডিও দিয়ে দিছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু এটা দেখতে পারো। তো এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং এগুলো লেখার প্র্যাকটিস করবা সবচেয়ে বেশি পরিমাণে। এরপরে তুমি যেটা করবা সেটা হলো ফর পারমিশন টু গো অন এ পিকনিক স্টাডি ট্যুর। এইটা তুমি খুব ভালো করে পড়বা। এর পরবর্তী যদি দেখো ফর টিসি অথবা ট্রান্সফার সার্টিফিকেট, যেটাকে আমরা টিসি বলি, আর তারপর হলো এখানে এইটা পড়ে নেবা। তো এইটা তো এখানে প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে ইম্পর্টেন্টের কাতারে আমরা এটাকে রাখি। আচ্ছা, এরপরে পড়ব ফর ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফুড এফেক্ট পিপুল। এরপরে ফর রিপেয়ারিং এ ড্যামেজ ব্রিজ অথবা রোড অথবা সেটিং আপ এ ডিপ টিউবওয়েল। এরপরে আমরা 3 হিসেবে পড়ব রাইট অ্যান এ অ্যাপ্লিকেশন বা রাইটিং অ্যান এ অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম। তারপর আমরা পড়ব ফর ইনক্রিজিং দ্য বুক ইন দ্য কালেকশন লাইব্রেরি। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব যদি দাও তো এই দুইটা পয়েন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, কেননা এখানে যদিও প্রতিটাই ইম্পর্টেন্ট, এমন না যে কোনোটা নন ইম্পর্টেন্ট। বিগত 15 বছরের প্রশ্নে এই প্রশ্নগুলোকে আমি সবচেয়ে বেশিবার আসতে দেখেছি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে 15 বছরের মধ্যে মিনিমাম 8 বছরে এই দুইটা প্রশ্নই এসেছে। তাই এই দুইটা জিনিস তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসকে যদি তোমরা একটু ভালো করে করো, অর্থাৎ এই দুইটা অ্যাপ্লিকেশনকে তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার কেন্দ্রে যাও, সেক্ষেত্রে তোমার লেখার এক্সপিরিয়েন্সটা অন্যদের থেকে অনেকটা কিন্তু বেড়ে থাকবে। তাই অবশ্যই এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। এর পরবর্তী চলে যাব আমরা ইমেল রাইটিংয়ে। আচ্ছা, ইমেল রাইটিং যদিও খুব বেশি আসে না, তাই আমি এখানে 2-3টা ইমেল রাইটিং আছে, খুব ইজি ইমেল রাইটিং। সবচেয়ে বেশি গুরুত্ব আমি 3 নাম্বারটাকে দিই, বাট এখানে নতুন একটা রাখছি, সেটা হলো রিপ্লাইং টু অ্যান ইমেল দ্যাট আস্কড ইনফরমেশন অ্যাবাউট দ্য জুলাই রিভলিউশন ইন বাংলাদেশ। তো বর্তমানে জানো যে জুলাই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে আনকমন, তো এটা তুমি পড়তে পারো, বাট এমন না যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর তোমাকে পড়তে হবে ফর দ্য ক্যান্সেলিং অ্যান্ড এয়ার টিকেট। এটা বিগত কয়েকবার আসছে। আস্কিং ফর দ্য ডিটেলস
তারপর কি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো এই সম্পর্কে তুমি ভালো করে পড়বা, ঠিক আছে। যদিও ইমেলটা আসার চান্স তুলনামূলক সবচেয়ে কম, বাট তাও যদি পড়ো এই 3টা পড়ে নেবা। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন আসে 11 নম্বর, রাইটিং প্যারাগ্রাফ বাই লিসেনিং ডেসক্রিপশন উইথিন 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে কী করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সেক্ষেত্রে প্যারাগ্রাফের মধ্যে এখানে রাখা হয়েছে জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপর পহেলা বৈশাখ। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলো, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুমি গুরুত্ব দিতে পারো, আর যদি এটা এবার নাও আসতে পারে যেহেতু এখন নির্বাচন হবে। এরপরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক, সোশ্যাল মিডিয়া অ্যান্ড মোবাইল ফোন। তো এটাকে তুমি গুরুত্ব দিবা, 3 নম্বরটাকে খুব পরিমাণ গুরুত্ব দিবা, কারণ এটা তোমাদের খুব বেশি পরিমাণ আসে। এরপরে ট্রি প্লান্টেশন কোনোবারই গুরুত্ব থেকে কম থাকে না। এরপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটাও ভালো করে পড়বা। এরপরে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ রেনি ডে, তারপর হাউ টু লার্ন ইংলিশ, এখানে ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটাকে গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। হাউ টু প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপর এ গুড সিটিজেন। তো এই কয়টা প্যারাগ্রাফ যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে আশা করি তোমাদের আর তেমন কিছু পড়ার প্রয়োজন হবে না, অন্তত প্যারাগ্রাফ টপিকটার উপরে। এর পরবর্তী আসি আমরা পরবর্তী টপিকে। 12 নম্বর প্রশ্নে তোমাদের আরেকটা প্যারাগ্রাফ থাকে, তবে এটা একটু আলাদা। সেক্ষেত্রে লেখা থাকে কম্প্রেশন অ্যান্ড তোমার কি কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট। তো তোমাদের এই কয়েকটা অংশ উল্লেখ করতে হয়, কারণ, ঠিক আছে, অ্যান্ড ইফেক্ট, সবগুলো কারণই তোমাকে উল্লেখ করতে হয়। এটাও 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হয়। সেক্ষেত্রে সর্বপ্রথম পড়বে এটা তোমার কজ অ্যান্ড ইফেক্ট অফ কি তোমার প্রাইস হ্যাক, এটা পড়তে হবে, প্রাইস হ্যাক বর্তমান গুরুত্বপূর্ণ। তারপর কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন, এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিব, ডিফরেস্টেশনকে। তারপরে কজ অ্যান্ড ইফেক্ট রোড অ্যাক্সিডেন্ট। এরপরে তোমাকে পড়তে হবে ফুড অ্যাডাল্টারেশন, এটাকে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা, ঠিক আছে, অ্যাডাল্টারেশন। এরপরে তোমাকে পড়তে হবে এটা ড্রাগ অ্যাডিকশন, তো ড্রাগ অ্যাডিকশনকেও গুরুত্ব দিয়ে পড়বা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে তুমি পড়বা লোডশেডিংও গুরুত্বপূর্ণ, এটাকেও পড়ে নিবা। এরপরে পড়বা হলো এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হলো এখানে ডটি সিস্টেম, আর্লি ম্যারেজ, তো এটা পড়বা আর্লি ম্যারেজ। তো এখানে আর্লি ম্যারেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এয়ার পলিউশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কটা জিনিস তোমরা ভালো করে পড়বা। আর একটা বিষয়, প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের একটা মতামত থাকে যে তোমরা যখন আগের ক্লাসে ছিলা বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করে তোমরা লেখার চেষ্টা করো, বা এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখার বেশি চেষ্টা করো। এখন প্রশ্ন হলো, এই ধরনের লেখা কি আসলে ফুল মার্ক দেয়? সাজেশন থেকে কি পড়ার দরকার প্রয়োজন আছে, নাকি সে ফরম্যাটগুলো, সে ম্যাজিকগুলো দেখলেই হয়তো বা আমাদের ভালো রেজাল্ট হবে? সেক্ষেত্রে আমি বলে দিই, এটা কিন্তু এসএসসি না, এটা এইচএসসি। এসএসসিতে লিখলেই হয়তো বা কিছু পরিমাণ মার্ক পাইতা, বাট এই লেভেলে এসে তুমি যদি এই ধরনের বোকামি করো তাহলে কিন্তু ফেল নিশ্চিত। তাই অবশ্যই পড়ে যাবা এবং লেখার বানান ভুল করবা না, সঠিক লেখার চেষ্টা করবা, সুন্দর লেখার চেষ্টা করবা। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে তোমার শিক্ষক তোমাকে অবশ্যই তুলনামূলক সবার থেকে মার্ক বেশি দেবেন। আর তুমি যদি সেই ধরনের ফরম্যাটগুলো ইউজ করো হয়তো বা মার্ক দিবেন, এমন না যে একেবারেই দিবে না, বাট অনেকটাই কম হবে। হয়তো বা দেখা যাচ্ছে 10-এর মধ্যে 4-5 দিল, এরকমই, এর থেকে বেশি পাবা না। তাই অবশ্যই সেই বিষয়গুলো থেকে দূরে থাকবা। এরপরে তুমি পড়বা ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। তো এটা ইম্পর্টেন্ট, যেহেতু সামনে ভোট আসতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটাও ইম্পর্টেন্ট এখানকার। এরপরে তোমাকে পড়তে হবে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, তারপর অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি, তারপর হলো তোমার টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, এখানে ফক মিউজিক অ্যান্ড হলো মডার্ন মিউজিক। তো এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে, ফক মিউজিক অ্যান্ড জেনারেল মজ। তারপর হলো মডার্ন, এখানে মডার্ন এডুকেশনটা পড়তে পারো, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এই যেগুলো দিলাম, এই কয়টা প্যারাগ্রাফ পড়লে আশা করি তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এর পরবর্তী আসি তোমাদের হলো গ্রামাটিক্যাল পয়েন্ট। ফার্স্ট, গ্যাফলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এখানে আসলে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকে। আর্টিকেল প্রিপোজিশন এমন একটা জিনিস যেখানে সবার সমস্যাটা থাকা খুব কমন বিষয়। আমি যদি বলি যে আর্টিকেল প্রিপোজিশন তোমরা কতজন পারো, হয়তো বা তোমরা অনেকেই বলবা যে ভাই আমি রুলস সব পারি, কিন্তু আমি যদি প্রকৃতপক্ষে তোমাকে করতে দিই দেখবা তুমি কিন্তু সেই জিনিসগুলো সমাধান করতে পারছো না।
এর কারণ সঠিক পদ্ধতি নয়, এটার যে প্যাসেজটা আছে অর্থাৎ সেই প্যাসেজটা তুমি হাজার রুলস পড়লেও সেটাকে খাটবে না। তাই তোমাদেরকে সুপার টেকনিক সহ পড়তে হবে, পাশাপাশি বাংলা মিনিং সহ প্রত্যেকটা পয়েন্ট মিনিমাম 30টা মডেল খুব সুন্দর করে পড়তে হবে। যদি তুমি 30টা মডেল পড়ো সেক্ষেত্রে তুমি ইজিলি এখান থেকে কমন পাবা। এখন যে কোনো মডেল পড়লে হবে না, যে কোনো মডেল পড়লে আর হবে না। তুমি যেহেতু 2026 সালে পরীক্ষা দিবা, তাই 24 সাল, 22 সাল, 20 সাল এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এছাড়াও আমি এখানে কিছু বোর্ড তোমাদের জন্য উল্লেখ করে দিয়েছি, যে এই যে বোর্ডগুলো উল্লেখ দেখতেছো, তো এই বোর্ডগুলোকে ভালো করে পড়বা, তাহলে সেক্ষেত্রে উইদাউট ক্লো এখানে তুমি কমন পাবা নিশ্চিত। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন হলো গ্যাপ ফিলিং উইথ অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। উইথ ক্লোজ বলতে এখানে এরকম থাকে, তোমাদের এরকম একটা ছক থাকে যেখানে 10টা গ্যাপ থাকে, এটাকে আমরা স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড বলে থাকি। খুবই সহজ একটা জিনিস, যদি কেউ আমাদের ফ্রি ক্লাস দেখো তারপরেও তুমি এই জিনিসটা পারবা, মানে এতই সহজ এইটা। তারপর রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, এই জিনিসগুলো খুবই সহজ। তুমি চাইলে আমাদের যে ফ্রি ক্লাসগুলো আপলোড দেওয়া হয় সেগুলো দেখলেও তুমি খুব অনায়াসে এগুলো কমপ্লিট করতে পারবা। তবে আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকমেন্ড করতে চাই, যারা ইংরেজিতে একান্তই খারাপ বা এখন পর্যন্ত ইংরেজির টেন্স, রাইট ফর্ম কিচ্ছু বোঝো না, তুমি ইংলিশে একেবারে ফেল করবে এটা নিঃসন্দেহে গ্যারান্টি, এরকম ছাত্র যদি তুমি এখন পর্যন্ত হয়ে থাকো এবং তোমার কাছে যদি মনে হয় এখন যদি আমাকে কেউ হাত ধরে ছোট বাচ্চাদের মতো শিখিয়ে দিত তাহলে হয়তো বা ভালো হতো, সেই টেন্স, সেই ভয়েস, অক্সিলারি ভার্ব সেগুলো যদি এত কিছু যদি না লাগতো, একটা নতুন টেকনিকে যদি আমরা শিখতে পারতাম তাহলে হয়তো বা আমরা ইংলিশে ভালো করতাম। তোমাদের জানার সুবিধাতে বলে দিই, ইতিমধ্যে আমাদের ইংলিশ কোর্স কিন্তু আপলোড হয়ে গেছে এবং সেখানে শত শত শিক্ষার্থীগণ ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ইতিমধ্যে তোমার এই যে টপিকটা স্পেশাল ইউজ অ্যান্ড ফ্রেজেস, এটার উপরে 3টা ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সগুলো পারচেস করোনি বা আমাদের চ্যানেলের সাথে সম্পূর্ণভাবে নতুনভাবে সম্পৃক্ত হয়েছে, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশনে গেলে পাবা। আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে কমেন্ট সেকশনে আসতে হবে, সেখানে অবশ্যই তোমাদের দেখবা কোর্স লিঙ্ক রয়েছে। কোর্স লিঙ্কের নিচে একটু আসলে তুমি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, ঠিক আছে, বেসিক টু প্রো কোর্স নামে একটি কোর্স পাবা, সেই কোর্সটিতে এনরোল করে ফেলো। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় তুমি নতুন নতুন ক্লাস পেয়ে যাবা এবং ইতিমধ্যে আমাদের কিন্তু স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডের ক্লাসটা কমপ্লিট হয়েছে। এর পরবর্তী আমরা ধরবো রাইট ফ্রম ভার্ব। যাই হোক, যারা পারবা তারা অবশ্যই কোর্সগুলো এনরোল করতে পারো। তো চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এর পরবর্তী টপিকে তোমাকে যে প্রশ্নটা সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে টোটাল আমাদেরকে 52টা পড়তে হয়। হ্যাঁ, রুলস তো অবশ্যই পড়তে হবে, বাট আমরা যদি এই 52টাকে মুখস্থও করিনি, যদি আমি নাও পড়ি মুখস্থ করব, ঠিক আছে? আমি ইংলিশ গ্রামার কিছু বুঝি না, শিক্ষক কি বোঝাচ্ছেন আমি সেই জিনিসটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে 52টা তোমাকে আলাদাভাবে আমরা দিব। সেই 52টার উপরে যদিও রুলস দিব, সেই 52টা দিয়ে আমরা রুলস দিয়ে প্র্যাকটিস করাবো। তারপরেও যদি কেউ না পারে সেক্ষেত্রে তাকে বলবো যে মুখস্থ করো, সরাসরি কোনো কথা নেই বস, মুখস্থ। এই 52টা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে যে কোনো ধরনের তোমার কি কমপ্লিটিং সেন্টেন্স তুমি ইজিলি করতে পারবা, এই জন্য তোমার কোনো কষ্ট হবে না। আমরা আগেও বলি যে কিছু জিনিস থাকে যা তুমি যদি গ্রামাটিক্যাল পয়েন্টে না পারো সেক্ষেত্রে তুমি মুখস্থ করে ফেলো এবং সেগুলোই কিন্তু বারবার রিপিট আসে। তো তার মধ্যে একটা হলো কমপ্লিটিং সেন্টেন্স, এটা বিগত প্রতিটা সালে বারবার রিপিট আসে। তো এই প্রশ্ন টোটাল আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে 52টা প্রশ্ন আছে যা প্রতি বছরই ঘুরিয়ে ফিরে কোনো না কোনোভাবে দেওয়া হয়, অর্থাৎ সেই 52টা যদি কেউ মুখস্থ করে নেয় তারপরে হবে। আর আমরা তো বিভিন্ন ধরনের টেকনিক তোমাদের শিখিয়ে দেবো, সেই টেকনিকের সাহায্যে তুমি এখান থেকে খুব সহজেই উত্তর করতে পারবা। এর পরবর্তী চলে যাবো আমরা এখানে আসবা ইউজ অফ রাইট ফ্রম ভার্ব। খুবই সহজ একটি টপিক রাইট ফ্রম ভার্ব। এখানে তোমাদের আগে এরকম ছিল যে এখানে একটা থাকলো, সাপোজ এখানে আমি দিলাম টিচ, আমি এখানে দিলাম টিচ, এখানে আমি দিলাম কিছু একটা দিলাম ইজ এ গোয়িং, এরকম কিছু একটা দিলাম, বা লার্ন, ঠিক আছে, এরকম। তো আমি এরকম কিছু একটা দিলাম। তো এই ধরনের জিনিস আসলে কি আমার কাছে খুব সহজ মনে হয়। তোমরাও আমার যদি ভিডিও দেখে থাকো, ফ্রি ক্লাস দেখলেও তুমি এগুলো ইজিলি করতে পারবা, কারণ এই সেন্টেন্সটার শুরুতেই গ্যাপ আছে। আর শুরুতে যদি গ্যাপ থাকে, প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, বায়ের পরে যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রে আইএনজি ফর্ম হয়, সেক্ষেত্রে টিচ পরিবর্তন হয়ে যাবে কি টিচিং। তো তোমাদেরটা এসএসসি লেভেলের থেকে অনেকটাই সহজ আছে, কেননা তোমার সাইডে উত্তরটা দেওয়া থাকে, শুধু তোমাকে মাত্র কি করতে হবে, পরিবর্তন। হয়তোবা অনেক শিক্ষার্থীরা এই পরিবর্তনটা করতে পারছো না, তার কারণে সঠিক প্রসেসটা তোমার জানা নেই। যদি গ্রামাটিক্যাল পয়েন্টে সব কিছু শিখতে চাও তাহলে হয়তোবা তুমি কখনোই পারবা না, কারণ গ্রামার থেকেও আমাদের অনেক অ্যাডভান্স শিখতে হবে, কারণ কোশ্চেনগুলো অনেক অ্যাডভান্স আসে। সেটাকে যদি আমরা একটা ক্যাটালাইসিস এবং একটা টাইম ভিত্তিক নিয়ে আমরা সেই আকারে যদি রুলসগুলো শিখি এবং সেই আকারে যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা এই জিনিসগুলো খুব অনায়াসেই পারবো।
তো আমরা আমাদের হয়তোবা তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস পেয়ে যেতে পারো, হয়তোবা তখন আমার কাছে স্মার্ট বোর্ড ছিল না, জাস্ট তোমরা এমনি পাবা, কারণ মিলিয়ন ভিউ হয়েছে ওই জায়গাগুলোতে, তো তোমরা ওগুলো ক্লাস অবশ্যই পেয়েছো। এখন সমস্যা কি? সমস্যা হলো আমরা সেই ট্রিক্সগুলো যখন শেখাচ্ছি ছাত্ররা কিন্তু ইজিলি বুঝতে পারতেছে। তো তোমরা যদি আমাদের থেকে এখন শেখো এবং আমাদের পেড কোর্সে সংযুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু এই জিনিসগুলোর সাথে এই সেম টেকনিক দিয়ে আমরা প্রত্যেকটা বোর্ড সমাধান করে দিচ্ছি। সেক্ষেত্রে প্রমাণ এইটা যে আমি যে টেকনিকটা শিখলাম সেই টেকনিক দিয়ে সব বোর্ড করতে পারলাম কিনা, কি সমস্যা দাঁড়ালো আমি নিজে তোমাকে শিখিয়ে দেবো। এবং ভিডিওর নিচে তোমাদের কিন্তু যে ক্লাসটা নেওয়া হয় সেই ক্লাসটার পিডিএফ দেওয়া থাকে, তোমরা চাইলে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। তো চলো, যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে এনরোল করনি তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই ইংলিশ কোর্সে এনরোল করতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একবারে বেসিক থেকে শেখানো হবে, কোনো সমস্যা নেই। তারপরেও যদি কেউ মনে করে যে কিছু স্পেশাল বোর্ড দিয়ে দেন ভাইয়া, এই কটা স্পেশাল বোর্ড পড়ে নিবা, ইজিলি কমন পাবা, নিঃসন্দেহে থাকতে পারো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আসে, ন্যারেশন যদি একটা রুলসের বিষয়, একেবারে শুধুমাত্র টেকনিক দিয়ে কখনোই হয় না। দেখা যাচ্ছে এমন লেখা থাকে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি যে আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কী। ওরা বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়। এখন সমস্যা হলো ছাত্ররা তো প্রেজেন্টও চেনে না, পাস্টও চেনে না, একে বোঝাবা কীভাবে? সেক্ষেত্রে আমরা সহজভাবে বলি যে এম আর যদি ইজ থাকে, এম আর ইজ যদি থাকে তার পরিবর্তনে ওয়াজ লিখবা। এটা ছাত্ররা ইজিলি বুঝতে পারে যে আমি যদি এম ইজ দেখি আমি চোখ বুঝে ওয়াজ লিখে দিব। তারপরে আবার তাদেরকে বলে দিই যদি তুমি এখানে আর দেখো, তুমি চোখ বুঝে ওখানে ওয়ার লিখে দিবা, ঠিক আছে? আবার এইভাবে মানে আমরা জাস্ট এরকমভাবে না বলে, যেটা শিক্ষকরা বলেন বা যেটা আসলে গ্রামার নিয়ম, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, বাট আমরা যদি সেই জিনিসটাকে সেভাবে না শিখে আমরা যদি জিনিসটাকে এইভাবে শিখাই, তাহলে কিন্তু আমরা মার্কটা তুলনামূলক সবার থেকে বেশি পাবো এবং শিখতেও ভালো পারবো। কারণ হয়তো বা তুমি রুলসগুলো জানো না, কিন্তু রুলসগুলোকে যদি আমরা শর্টকাট ওয়েতে তো দেখাই, সেক্ষেত্রে মার্ক পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। আশা করি তুমি বুঝতে পারছো। যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, ইজিলি কোর্স করতে পারবে। মডিফায়ার খুব একটা কঠিন কিছুই না, খুব সহজ একটা টপিক। তো তারপরেও যারা করবা এই বোর্ডগুলো করে নিবা, ইনশাল্লাহ আর কিছু করার প্রয়োজন হবে না তোমাদেরকে। এরপরে আসি ইউজ অফ সেন্টেন্স কানেক্টরটা একটু প্র্যাকটিস করার দরকার আছে, কেননা কানেক্টরের জন্য অর্থের দরকার আছে। শুধু যে রুলসের মাধ্যমে হয় এমন না, এটাকে অর্থ বুঝে দেন রুলসগুলো মনে রেখে করতে হবে, তার মানে অর্থ তোমাকে মনে রাখতেই হবে। এই কটা কানেক্টর বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসছে, তাই এই কটা কানেক্টরকে যারা করতে পারবা তারা আর কিছু করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? ওকে, এরপর হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের জন্য আমি এখানে কিছু বিশেষ বোর্ড তোমাদের দিয়ে দিছি, তবে সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমাদের টোটাল 262টা সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, যাহা তুমি মুখস্থ করলে, ঠিক আছে? মুখস্থ করলে যে কোনো ধরনের সিনোনিম অ্যান্টোনিম তুমি ইজিলি করতে পারবা, ঠিক আছে? তো জাস্ট এই শখটা পড়ে নিলেই তুমি সিনোনিম অ্যান্টোনিম ইজিলি কমপ্লিট করতে পারবা, এই জন্য তোমার কোনো কষ্ট করার প্রয়োজন পড়বে না। এরপর আসি পাঞ্চুয়েশনের মধ্যে আসে ন্যারেশন। পাঞ্চুয়েশনটা সবচেয়ে বেশি আসে, মানে ন্যারেশনের মতো দেখতে এই ধরনের পাঞ্চুয়েশন বেশি আসে, কারণ এই ধরনের পাঞ্চুয়েশনে বেশি পরিমাণ পরিবর্তন থাকে। তো আমরা প্রথমে এটার জন্য একটা শর্টকাট রুলস আছে, যেটা হয়তো জানি না তুমি জানো কিনা, তো সেই শর্টকাট রুলসটা আগে আমরা শিখাবো, দেন আমরা বিগত সালে সকল প্রশ্ন 2025 সাল থেকে শুরু করে 2016 পর্যন্ত যত সাল আছে সবগুলো বোর্ড প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আমরা এগুলো ইজিলি কমপ্লিট করতে পারবো। তো এই তো মোটামুটি। তো যারা ভাবতেছো যে ভাইয়া আমরা সিনোনিম অ্যান্টোনিমের ছকটা নিব, আমরা তোমাদের কমপ্লিট সেন্টেন্সের ছকটা নিব, এই ধরনের যারা চিন্তাভাবনা রয়েছে, তো তাদেরকে বলে দিস খুব সহজভাবে যদি তুমি ইংরেজি শিখতে চাও, এবং আমাদের কোর্সে এমন একজন রয়েছে যে তোমাদের হলো বিসিএস ক্যাডারের, ঠিক আছে? তো বিসিএস ক্যাডারের যে স্ত্রী তিনিও কিন্তু আমাদের এখানে ভর্তি হয়েছে আমাদের সাথে কথা বলে। তো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই, তোমরা আমাদের উপরে আস্থা রেখে ভর্তি হতে পারো। যদি ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা তুমি রিটার্ন পাবা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিও ডেসক্রিপশন থেকে, ঠিক আছে, সকল কিছু বিস্তারিত দেখে ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।